নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি এখনকার অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। আপনারা জানেন যে সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠানে প্রতি মঙ্গলবার রাত 8:40-এ যে ব্যক্তিত্ব উপস্থিত থাকেন আমাদের মধ্যে, তিনি হলেন শ্রীদেব দাস। তার সম্বন্ধে নতুন করে পরিচয় দেওয়ার আপনাদের কাছে কিছুই নেই। তিনি যেমন জ্যোতিষী, তেমনি কিন্তু তিনি একজন হস্তরেখাবিদ এবং একজন গবেষক জ্যোতিষ, অর্থাৎ কিনা জ্যোতিষের বিভিন্ন জটিল বিষয়গুলোকে অত্যন্ত সহজ সরলভাবে আমাদের এবং আপনাদের সামনে উপস্থাপন করেন, এবং যার ফলে আমরা নিজেরা কিন্তু খানিকটা নিজেদের ভাগ্য সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে যায় যে কি হলে কি হতে পারে। তো সেক্ষেত্রে একটু নিজেরা কনসাস হয়ে আমরা এগোতে পারি। তো হস্তরেখাবিদ উনি। আজকে গত কয়েকটা পর্বে আমরা কিন্তু বিভিন্ন জ্যোতিষের নানান যে যোগ আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, যেমন কালসর্প যোগ, অনুরাযোগ, তারপরে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আর্থিক মৃত্যু যোগ। একটু গুরুগম্ভীর বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষের হস্তরেখা, অর্থাৎ কিনা হাতের কোথায় কোন গ্রহের অবস্থান এবং কোন রেখায় কি কাজ। তো এই বিষয়টা, কারণ এই বিষয়টা নিয়ে উনি অনেক আগেও বহুবার আলোচনা করেছেন, কিন্তু তবু আমার মনে হয়েছে যে আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে যারা আরো নতুন দর্শক বন্ধু আছেন তাদের জন্য তারা প্রথম থেকে আবার যদি শুরু করতে পারেন। তো আপনারা চলে আসবেন আপনাদের সমস্যা নিয়ে, কারণ আলোচনার মধ্যেও কিন্তু আমরা আপনাদের সমস্যা নেব। সেই সমস্যা নিয়ে আপনারা চলে আসবেন 22118092 বা 93 এই নাম্বারে। শ্রীদেব দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে আসার জন্য। ধনুশ্রী, তোমাকে এবং তার সাথে সাথে এই চ্যানেল কর্তৃপক্ষকে এবং এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভাইয়েরা এই অনুষ্ঠানকে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে সেই সমস্ত টেকনিশিয়ান ভাইদের এবং সর্বোপরি যারা আপনারা ভক্তবৃন্দ এবং দর্শকগণ, আপনাদের সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি। যে প্রশ্ন তুমি করেছো যে আলোচনা যে আমি সেই একই জায়গা থেকে করব বা একই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখবো তা নয়, তার সাথে সাথে আরো নতুন কিছু উপস্থাপন করব আপনাদের সামনে। তাহলে আমি ইতিপূর্বে বহুবার আপনাদেরকে বলেছি এই আমাদের যে জন্মছক বা রাশিচক্র তার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে বলেছি, রুদ্রাক্ষ সম্পর্কে বলেছি, দক্ষিণাবর্ত শঙ্খ সম্পর্কে, এবং আমি আপনাদেরকে বলেছি কর্পূরে আরতির সম্পর্কে, এবং এই রাশিচক্রের বিভিন্ন যোগ নিয়েও আলোচনা করেছি। তাহলে আমি আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এই যে রাশিচক্র এবং তার সাথে আমাদের যে হস্তরেখা তার একটি সাদৃশ্য কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, আজ আমি তাই নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি আপনাদের প্রত্যেককে বলেছি যে আমাদের এই যে রাশিচক্র তার যে 12টি ঘর, সেই 12টি ঘর কিভাবে সৃষ্টি হলো, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এটি যদি একটি রাশি চক্র হবে তাহলে আমি একটি স্কোয়ার বোর্ডকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি কেন, সে সম্পর্কে আজ আরো কিছু বলবো। তাহলে আমাদের যেটি হচ্ছে গ্রহের অবস্থান, যে যদি এই মাঝের এই ঘরটি যদি আমাদের পৃথিবী হয়, তার আগে বলি যে এটি হচ্ছে রাশি চক্র। যে কোনো চক্র মানেই হচ্ছে গোল বা বৃত্ত বা 360 ডিগ্রি, কিন্তু আমাদের ইস্ট ইন্ডিয়ান স্টাইল বা পূর্ব ভারতীয় স্টাইলে রাশি চক্রটিকে এইরকম স্কোয়ার ভাবে আঁকা হয়ে থাকে, এবং উত্তর ভারতীয় বা নর্থ ইন্ডিয়ান স্টাইলে আরেকটি ভাবে আঁকবার রীতি রয়েছে, এবং সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতীয় স্টাইলে আরেকভাবে আঁকার নিয়ম রয়েছে। কিন্তু যে নিয়মে আঁকা হোক না কেন, এটিকে কেবলমাত্র আমরা ড্রয়িং করবার সুবিধের জন্য এইভাবে এঁকে নেই, কিন্তু প্রকৃতপক্ষে রাশিচক্র হচ্ছে গোল। তাহলে আমি গোল রাশিচক্র না এঁকে এইভাবে কেন এঁকেছি? কারণ আপনাদের যে পুরাতন জন্মকুণ্ডলীগুলো রয়েছে সেখানে কিন্তু রাশিচক্রটি এভাবেই আঁকা রয়েছে। তাহলে এই যে বিষয় যে 12টি ঘর, তাহলে হচ্ছে মাঝে ধরে নিন যে এটি আমাদের পৃথিবী, এবং এই 12টি নক্ষত্রপুঞ্জ বা 12টি নক্ষত্রের সমষ্টি আমাদের এই পৃথিবীকে ঘিরে রেখেছে বৃত্তাকারে বা 360 ডিগ্রি আকারে। উপস্থাপন করব। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, আমি ব্যান্ডেল থেকে শর্মিষ্ঠা মল্লিক বলছি। হ্যাঁ মা, বলো। হ্যাঁ, আমার দিদির মেয়ের ব্যাপারে জানতে চাই। দিদির মেয়ের নাম? দিদির নাম তিতাস মুখার্জি। তিতাস।
জন্ম সাল হচ্ছে 1995। হ্যাঁ, জন্ম 18 ডিসেম্বর। 18ই ডিসেম্বর। হ্যাঁ, আচ্ছা, সোমবার। হ্যাঁ। আর জন্মস্থান হচ্ছে কলকাতা। সময়টা? কলকাতা উডল্যান্ড। হ্যাঁ, সময়টা সময়টা হচ্ছে দুপুর 1:25। দুপুরবেলা 1:35। হ্যাঁ, রাশি লগ্ন বলবো? না, আপনি না, আমার খালি সেগুলো বলবেন বলতে যে হবে না। আপনার প্রশ্নটা কি, মানে দিদির মেয়ে সম্পর্কে আপনার ও প্রশ্ন? পড়াশোনা কেমন হবে আর শরীর কেমন যাবে? আর আচ্ছা মা, হ্যাঁ হ্যালো, তুমি বলো যে ওর কি তুলা রাশি এবং হচ্ছে মেষ লগ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে যেটি ওর গ্রহ সন্নিবেশ রয়েছে, দেখা যাচ্ছে যে ওর তুলা রাশি এবং হচ্ছে মেষ লগ্ন এবং 7 অর্থাৎ হচ্ছে 15 নম্বর নক্ষত্রে জন্ম এবং কৃষ্ণ পক্ষের একাদশী তিথিতে জন্ম, তার সাথে দেখা যাচ্ছে শূদ্র বর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখা যাচ্ছে, তুমি এখানে প্রশ্ন করেছো ওর শিক্ষা জীবন সম্পর্কে এবং ওর স্বাস্থ্য জীবন সম্পর্কে। তাহলে এখানে যেটি অবস্থান আছে আমি সে সম্পর্কে উপস্থাপন করছি। আমি এই প্রশ্নের উত্তর কেবলমাত্র যে তোমাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আর যারা ভক্তগণ রয়েছে যাদের তোমাদের শিক্ষা সম্পর্কে প্রশ্ন আছে, আমি তাদেরকেও এই প্রশ্নের উত্তর দিচ্ছি। তাহলে এই যে অবস্থান, ওর এখানে লগ্ন হচ্ছে এটি এবং এখান থেকে 1 2 3 4 যার আপনাদের যেখানে লং বা লগ্ন লেখা আছে সেখান থেকে অ্যান্টি ক্লক 4 নম্বর ঘর থেকে শিক্ষা বিচার করা হয়। আমি সে কথা আপনাদেরকে বহুবার বলেছি। তাহলে এই যে 1 2 3 4 এই 4 নম্বর ঘরের মালিক কে? এই ঘরের মালিক হচ্ছে চন্দ্র। এই যে 4 নম্বর ঘর বা হচ্ছে কর্কট, এর মালিক হচ্ছে চন্দ্র। তাহলে এ কোথায় আছে বলেছি যে তুলা রাশি, তাহলে 5 6 7 এই তুলার ঘরে রয়েছে এবং এই গ্রহটি রয়েছে রাহুর সাথে, চন্দ্র এবং রাহু একসাথে রয়েছে। তাহলে কি সৃষ্টি হয়েছে? চন্দ্র এবং রাহু গ্রহণ যোগ সৃষ্টি করেছে, অর্থাৎ রাহু এই চন্দ্রের সমস্ত গুণাগুণকে নষ্ট করেছে। এবং আমি বলেছি 7টি নক্ষত্র। আমি যে এই প্রশ্নের উত্তর কেবলমাত্র তোমাকে দিচ্ছি তাই নয়, আমি সকলকে দিচ্ছি যাদের তোমাদের 7টি নক্ষত্রে জন্ম। তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো, যাদের চয়ের পাশে লেখা আছে 15, এই যে 15 নম্বর নক্ষত্র বা 7টি নক্ষত্রের মালিক কে? রাহু। তাহলে চন্দ্র এখানে রাহুর নক্ষত্রে আছে, আবার রাহু দ্বারা আক্রান্ত। যাদের চন্দ্র রাহুর নক্ষত্রে আছে সেক্ষেত্রে চন্দ্র শুভ ফল দিতে পারে না, তারপরে রাহু দ্বারা আক্রান্ত। তাহলে এই যে চন্দ্র যে আমাদের শুভ ফলগুলো দেয় সেগুলো কি? ওর ক্ষেত্রে শিক্ষা জীবনের মালিক। যাদের তোমাদের মেষ লগ্ন তাদের জন্য শিক্ষা জীবনের মালিক হচ্ছে চন্দ্র, যে ওকে একাডেমিক কোয়ালিফিকেশন দান করবে। এই চন্দ্র আমাদের মানসিক স্থিরতাকে কন্ট্রোল করে, এই চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে, এই চন্দ্র আমাদের স্মৃতি শক্তিকে কন্ট্রোল করে এবং শরীরে সর্দি কাশি, ব্লাড বা হচ্ছে রক্তের কোনো সমস্যা বা ইউরিনের যে সমস্ত সমস্যাগুলোকে কন্ট্রোল করে থাকে এই চন্দ্র। তাহলে ওর মধ্যে মানসিক অস্থিরতা প্রকাশ পাবে বা ও খুব চঞ্চল প্রকৃতির থাকবে এবং তার সাথে সাথে হচ্ছে সর্দি কাশি বা হচ্ছে গলার কোনো সমস্যা বা টনসিল, সাইনাস ইত্যাদি সমস্যাতে ও ভুক্তভোগী হবে এবং তার সাথে আপনারা ভুক্তভোগী হবেন যাদের আপনাদের চন্দ্রের সাথে রাহু রয়েছে বা চন্দ্র 7 বা 15 নম্বর নক্ষত্রে রয়েছে। এখানেই শেষ নয়, এছাড়া 1 2 3 4 5 এই 5টি ঘর সম্পূর্ণ খালি আর সমস্ত গ্রহগুলো এদিকে রয়েছে। তাহলে ভক্তগণ, এতদিন তোমরা অনুষ্ঠান দেখে দেখে শিখে গিয়েছো যে কোনো জন্মকুণ্ডলিতে যদি 5টি ঘর পর পর খালি থাকে তাহলে সে ব্যক্তি পূর্ণ কালসর্প যোগ দ্বারা জর্জরিত। আর এই পূর্ণ কালসর্প যোগ মানে কি? একটি ছেলে বা একটি মেয়ে বা একটি শিশু যে গুণ বা প্রতিভা নিয়ে জন্মায়, একটি কালসর্প যোগের শিশু তার থেকে 3 গুণ বেশি প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু এই 3 গুণ বেশি প্রতিভা প্রকাশিত হতে পারে না। তার প্রথম জীবন বাধা বিপত্তি এবং পিছন থেকে শত্রুতা বা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সুতরাং মা, তুমি দেখলে যে এখানে ওর কালসর্প যোগ আছে
এবং তার সাথে সাথে আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে পর পর 5টি ঘর খালি আছে, যে কোনো দিকে পর পর 5টি ঘর, বা চন্দ্র রাহুর সাথে আছে বা চন্দ্র 7 নক্ষত্রে আছে, সেক্ষেত্রে সমস্যা রয়েছে। সুতরাং এক্ষেত্রে তুমি আর দেরি না করে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। আমরা রাশি চক্র নিয়ে আলোচনা করছিলাম। তাহলে আমি যেটা বলছিলাম, তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের পৃথিবী এবং তাকে 12টি নক্ষত্রপুঞ্জ ঘিরে রেখেছে। এই যে 12টি নক্ষত্রপুঞ্জকে আমরা যেরকম দেখতে দেখি যন্ত্রে চোখ দিয়ে, তার আমরা সেরকম নাম রেখেছি। এই নামগুলো কি? মেষ, অর্থাৎ এই নক্ষত্রপুঞ্জটিকে আমরা যন্ত্রে চোখ রেখে দেখেছি ভেড়া বা মেষের ন্যায় আকার, তাই আমরা এর নাম দিয়েছি মেষ। এর নাম অনেকে বলে থাকে বিষ, বিষ নয়, বৃষ। বৃষ অর্থাৎ ষাঁড় গরু, এটির আকার ষাঁড় গরুর মতো দেখতে, তাই আমরা এর নাম দিয়েছি বৃষ। এই যে মেষকে তোমরা অনেকে বলে থাকো মেষো, ওটি মেষো নয়, মেষ বা এরিস। এটি হচ্ছে বৃষ বা টরাস। এটি হচ্ছে মিথুন। আমরা এখানে যন্ত্রে চোখ রেখে দেখেছি যে এই নক্ষত্রপুঞ্জটিকে একটি ছেলে এবং একটি মেয়ে যেন একসাথে আছে, যেন পাশাপাশি অবস্থান করছে, তাই আমরা এর নাম দিয়েছি মিথুন। এর নাম হচ্ছে কর্কট। এটিকে দেখতে আমরা দেখেছি একটি কাঁকড়ার মতো, তাই আমরা এর নাম দিয়েছি কর্কট বা ক্যান্সার। এটিকে আমরা দেখেছি যেন সিংহের ন্যায় দেখতে, তাই আমরা এর নাম দিয়েছি সিংহ বা লিও। এর নাম হচ্ছে কন্যা। এটিকে দেখেছি একটি কুমারী মেয়ের মতো দেখতে, তাই আমরা এই নক্ষত্রপুঞ্জটির নাম দিয়েছি কন্যা। এটি নাম দিয়েছি তুলা। এখানে কিছু বলবার আছে। তোমাদের বহু লোকের ধারণা যে তুলা রাশি মানে হচ্ছে নরম, আর যে তুলো বা তুলা, যে তুলা দিয়ে আমাদের বিছনা বা বালিশ হয়ে থাকে, না, তা নয়। এই যে তুলা মানে হচ্ছে দাড়ি পাল্লা। আমরা যে দাড়ি পাল্লা দেখি, যে তুলা যন্ত্র যা দিয়ে পরিমাপ করা হয়, এটিকে আমরা দেখেছি দাড়ি পাল্লার ন্যায় দেখতে, তাই আমরা এর নাম দিয়েছি তুলা। এই যে নক্ষত্রপুঞ্জটিকে দেখেছি বৃশ্চিকের ন্যায় দেখতে, অর্থাৎ হচ্ছে কাঁকড়া, অর্থাৎ হচ্ছে কাঁকড়া বিছা ন্যায় দেখতে, তাই আমরা এর নাম দিয়েছি বৃশ্চিক। এই নক্ষত্রপুঞ্জটিকে ধনুর ন্যায় দেখতে, ধনুকের ন্যায় দেখতে, তাই আমরা এর নাম দিয়েছি ধনু। এই যে নক্ষত্রপুঞ্জটিকে মকরের ন্যায় দেখতে, মকর অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্রে বা বৈদিক ট্র্যাডিশনে গঙ্গা দেবী যে মাছের ওপর, যে সুরওলা মাছের ওপরে অধিষ্ঠান করেন, সেটি হলো মকর মাছ, তাই আমরা এর নাম দিয়েছি মকর। এটিকে দেখতে কুম্ভ অর্থাৎ ঘটের ন্যায়। এই যে নক্ষত্রপুঞ্জটি আমাদের পৃথিবী থেকে দেখতে লাগে ঘটের ন্যায়, তাই আমরা এর নাম দিয়েছি কুম্ভ বা ঘট। এবং এটি হচ্ছে মিন অর্থাৎ মাছের ন্যায় দেখতে দেখেছি, যেন মনে হচ্ছে একটি সাধারণ মাছ। এটি হচ্ছে মকর মাছ, সুরওলা মাছ, আর তাই এর নাম হচ্ছে মকর। এবং এটি হচ্ছে মিন, এটি সাধারণ মাছের ন্যায় দেখতে, তাই আমরা এর নাম দিয়েছি মিন। এই হচ্ছে 12টি রাশি বা 12টি নক্ষত্রপুঞ্জ। তাহলে আমাদের যে রাশি কিভাবে হয়, এই নক্ষত্রপুঞ্জগুলো আমাদের থেকে অনেক দূরে আছে, তার অনেক সামনে ঘুরছে হচ্ছে চন্দ্র, আমাদের উপগ্রহ একেবারে এই সামনে দিয়ে ঘুরছে। আমাদের এই পৃথিবীতে আমরা যখন যে জন্মগ্রহণ করি, সেই সময় এই চন্দ্রের সাথে যে রাশিটি 90 ডিগ্রি বা এক সরল রেখাতে অবস্থান করে, তখন সেই ব্যক্তিকে আমরা বলি সেই রাশি। অর্থাৎ যন্ত্রে চোখ দিয়ে দেখবো যে এখানে আছে চন্দ্র, তার পিছনে আছে মেষ বলে নক্ষত্রপুঞ্জটি একই সরল রেখাতে অবস্থান করে, তাই আমরা বলি মেষ রাশি। মানে সেই নক্ষত্রপুঞ্জে চন্দ্র থাকলে তার মানে সেই রাশির অধিপতি। হ্যাঁ, সে হচ্ছে সেই রাশির জাতক বা জাতিকা, সে সেই রাশির জাতক বা জাতিকা। তাহলে এইবার হচ্ছে আমরা যদি দেখি যে কারো সিংহ রাশি, এখানে পৃথিবী, এখানে চন্দ্র, আমরা এখান থেকে দেখেছি যে 90 ডিগ্রিতে সিংহ রাশি অবস্থান করছে, তাই তাকে আমরা বলছি
সিংহ রাশির জাতক সে বা জাতিকা। জাতক বা জাতিকা। এবার যেটি বিষয়, তাহলে এই যে নক্ষত্রপুঞ্জগুলো আছে অনেক দূরে, তার সামনে দিয়ে আমাদের এই সমস্ত গ্রহগুলো ঘুরছে, আর আমরা এখানে রয়েছি, আমরাও ঘুরছি সূর্যের চারদিকে। তাহলে এবার যেটি বিষয় সেটি হচ্ছে যে এই কোন ঘরটির কে মালিক বা কোন রাশিটির কে মালিক সেটি আমি বলবো, এবং বলবো যে কোন গ্রহ কোথাতে উচ্চস্থ কোথাতে নিচস্থ, শুধু তাই না ডিগ্রি ধরে বলবো। এর আগেও বলেছি, তবু অসংখ্য ফোন পেয়েছি এবং তোমরাও পেয়েছো, তাই বলবো সে সম্পর্কে। তাহলে এবারে রাশি কি তো জানলাম, এবারে লগ্নটা কি? লগ্নটা কিভাবে বিচার করা হয়? আমরা যখন জন্মাচ্ছি, আমরা এই পৃথিবীতে যখন জন্মাচ্ছি, তখন আমাদের যে নিরক্ষরেখা, আমাদের এই পৃথিবীকে যদি একটি আপেলের মতো হয়, তাহলে মাঝামাঝি যে রেখাটি রয়েছে, যে কাল্পনিক রেখাটি রয়েছে আমাদের গ্লোবে, সেই রেখার ওপর যে রাশি বা নক্ষত্র পুঞ্জটি 90 ডিগ্রিতে অবস্থান করে, তাকে বলি আমরা সেই লগ্নের লোক। এই লগ্ন হচ্ছে আমাদের এই হাতের থাম বা বৃদ্ধাঙ্গুলির ন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছু আমরা এক ধরে নেব, আমরা গুনতে শুরু করব এই লগ্ন থেকে। তাহলে হচ্ছে যে আমাদের সমস্ত ঘরগুলোর মধ্যে লগ্নটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা সেখান থেকেই গুনতে শুরু করব যে আমাদের মানব জীবনে এই গ্রহ বা নক্ষত্রগুলো কি প্রভাব দান করবে। এবার যেটি বিষয়, তাহলে কোন ঘরটির কে মালিক বা কোন নক্ষত্রপুঞ্জটির ওপর কোন গ্রহের প্রভাব অধিক, সেটা আমি বলে দিচ্ছি। এটি আমি একটি গল্পের মাধ্যমে এর আগেও বলেছি, আজকেও বলবো, আপনারা নোট করে নেবেন। তাহলে যেরকম আমরা যখন হিস্ট্রি পড়তাম আমাদের স্কুল লাইফে, মোগল সাম্রাজ্যের ইতিহাস, যে বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে, যারা আমরা মোগল সাম্রাজ্যের বংশ পরাক্রমে যে রাজত্বকে মনে রাখতে না পারতাম, তখন আমাদের টিচাররা এই শ্লোকটির মাধ্যমে আমাদেরকে মনে করিয়ে দিতেন। বাবার থেকে হচ্ছে ব থেকে হলো বাবর, হলো থেকে হলো হুমায়ুন, আবার থেকে হলো আকবর, জ্বর থেকে হলো জাহাঙ্গীর, শাহ থেকে হলো শার্লো থেকে হলো শাহজাহান, ঔষধে থেকে ঔরঙ্গজেব। তাহলে সেভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কে কোন ঘরটির মালিক। এবার কিন্তু ডিগ্রি মিনিটে প্রবেশ করব ভক্তগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এবং আমি বলেছি তার সাথে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আমাদের হস্তরেখা সম্পর্কে। আমি আজ কিছু কথা, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো। তাহলে এই যে রাশি চক্র, এখানে আমাদের যে গ্যালাক্সির যে সব থেকে প্রধান যে গ্রহ, তা হলো সূর্য। তাহলে এই যে সূর্য, তাহলে এই যে এতগুলো ঘরের মধ্যে রবি বলল আমার হচ্ছে সিংহের ঘরটি। এটি একটি গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের মনে রাখার জন্য কে কোন ঘরের মালিক। তাহলে এই যে সিংহের ঘরটি বলল, যে রবি বলল এটি আমার ঘর। তখন চন্দ্র বলল যে রবি তুমি দিনের অধিপতি, কিন্তু রাতের অধিপতি আমি, তাহলে আমারও একটা ঘর চাই, তোমার পাশের এই ঘরটি আমার ঘর। তাহলে আপনারা নোট করে নিন, সিংহের মালিক বা অধিপতি হলো রবি এবং হচ্ছে কর্কটের অধিপতি হলো চন্দ্র। তখন বুধ বলল যে আমার তাহলে দুটো ঘর লাগবে। তার কি কারণ? বুধ হচ্ছে চঞ্চলমতি বালক গ্রহ। ইতিপূর্বে সে কথা আপনাদেরকে বহুবার বলেছি যে বুধ যাদের খারাপ থাকে তাদের মধ্যে চঞ্চলতা খুব বেশি প্রকাশ পায় এবং হচ্ছে বাচ্চাত্ব ভাবটা প্রকাশ পেয়ে থাকে। তাহলে হচ্ছে বুধ বলল আমার দুটো ঘর চাই বলে সে রবির পাশে একটি ঘর নিল এবং সে চন্দ্রের পাশে আরেকটি ঘর নিল। ভক্তগণ আপনারা নোট করে নিন, মিথুন এবং হচ্ছে কন্যার মালিক হলো বুধ। মিথুন এবং কন্যার মালিক হলো বুধ। তখন অন্যান্য সমস্ত গ্রহগুলো বলল
বুধ যদি দুটো ঘর নেবে তাহলে আমরাও দুটো করে ঘর নেব। অর্থাৎ তখন শুক্র নিল বৃষ এবং তুলা এই দুটি ঘর। আবার আপনারা সেটি লিখে নিন, বৃষ এবং তুলা এই দুটি ঘরে মালিক বা অনার শুক্র ভাগ ভেনাস। তখন মঙ্গল বলল তাহলে আমারও দুটো ঘর চাই। দেখুন কিভাবে তারা পাশাপাশি ঘরগুলো নিচ্ছে। মঙ্গল নিল মেষ এবং বৃশ্চিক। মেষ এবং বৃশ্চিক এই দুটি ঘরের মালিক হলো মঙ্গল। এবং তখন বৃহস্পতি বলল যে আমারও দুটো ঘর চাই। তখন বৃহস্পতি দুটো ঘর নিল, অর্থাৎ মীন এবং ধনু এই দুটি ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। তখন শনি বলল আমারও দুটো ঘর চাই, অর্থাৎ তখন কুম্ভ এবং মকর এই দুটি ঘর নিল শনি। তাহলে মেষ এবং বৃশ্চিকের মালিক হলো মঙ্গল, মীন এবং ধনুর মালিক হলো বৃহস্পতি, এবং মকর এবং কুম্ভ এবং মকর এই দুটি ঘরেরই মালিক হলো শনি। আমি খুব ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনারা নিশ্চয়ই নোট করে নিয়েছেন। এবার যেটি বিষয়, তাহলে যার যেটি লগ্ন থেকে আমরা বিচার করব। লগ্নের উপর দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতে হবে, লগ্নপতি এবং রাজ যোগকারক গ্রহ। ফিরে আসবো সে বিষয়ে। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি থেকে বলুন। আচ্ছা, নাম চন্দনা মজুমদার। চন্দনা মজুমদার, বলুন। দেবদাস বাবুকে আমার নমস্কার। দিদি আপনাকেও নমস্কার। ধন্যবাদ, বলুন। আচ্ছা, আমি ছেলের জন্য গেছিলাম ওনার কাছে। আচ্ছা, এখন আমার জন্য একটু জানতে চাইছি। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলি। 20 ফেব্রুয়ারি 1956। 20 ফেব্রুয়ারি 1956। হ্যাঁ, বাংলাদেশ, গাইবান্ধা জেলা আর কি। বাংলাদেশের জন্ম সময়টা একটু বলবেন? হ্যাঁ, 10টা 40, সকাল 10টা 40। সকাল 10টা 40। এবার আপনার প্রশ্ন বলুন, কি বিষয়? আমার গিয়ে আমার আসলে কোন গ্রহ ভালো আর কোন গ্রহ খারাপ সেটা একটু জানতে চাই। আর গিয়ে মানে শরীরটা একটু, আর আমি একটা জায়গা কিনতে চাই, সেটা কি হবে না হবে। আচ্ছা মা, আপনি বলুন যে 20 ফেব্রুয়ারি 1956 সেদিন সোমবার ছিল। হ্যাঁ হ্যাঁ। এবং আপনার কি বৃষ রাশি এবং মেষ লগ্ন? আমি না এটা জানতাম না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি লিখে নিন দিদি। আমার প্রশ্নটা একটু বলে নেই। হ্যাঁ, আপনি প্রশ্ন বললেন। আপনি তো প্রশ্ন বললেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আর একটু আমার সন্তান ভাগ্যটা একটু বলুন। হ্যাঁ, আপনার কাছে গেছিলাম আমি ওই জন্যই। ওটা আমার বিরাট চিন্তা। আর আমার শরীরটাও বলবো। অবশ্যই আমরা চন্দনাদির প্রশ্নের উত্তর তো দেব। উনি জানতে চেয়েছেন ওনার সন্তান ভাগ্য, ওনার শরীর স্বাস্থ্য এবং ওনার কোন গ্রহর কি বিষয়। তবে আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে শ্রীদেব দাস, যে আপনি একটু ভালোভাবে বলে দিন, কারণ ওনার কিন্তু জন্মছক নেই, উনি কিন্তু লিখে নেবেন। তাহলে এবং উনি আমার কাছে গিয়েছিলেন ওনার ছেলের ব্যাপারে এবং উনি নিজের ব্যাপারে উৎসাহী। তোমার এখানে যেটি তোমার দেখা যাচ্ছে, তোমার বৃষ রাশি এবং মেষ লগ্ন, রোহিণী, অর্থাৎ 4 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, যে নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, এবং শুক্লপক্ষের নবমী তিথিতে জন্ম, এবং তার সাথে দেখা যাচ্ছে বৈশ্যবর্ণ ও নরগণ। এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখা যাচ্ছে, শুক্র তোমার অত্যন্ত তুঙ্গস্থ বা শক্তিশালী অবস্থাতে আছে। তুমি এখানে প্রশ্ন করেছো যে তোমার গ্রহগত কি অবস্থান আছে, এবং তুমি এখানে প্রশ্ন করেছো তোমার স্বাস্থ্য কিরকম যাবে। তাহলে তোমারও যেটা লগ্ন সেটা হচ্ছে মেষ। এখান থেকে 2 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে মানুষের জীবনে ধন। আমি সে কথা তোমাদেরকে বহুবার বলেছি যে যার যেখানে লগ্ন লেখা আছে সেখান থেকে অ্যান্টি ক্লক 2 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে ধন। এখানে তোমার চন্দ্র আছে, আর চন্দ্র এই ঘরে শক্তিশালী, কিন্তু এই চন্দ্র তোমাকে শুভ ফল দিতে পারছে না। তার কি কারণ? কারণ এখানে রাহু যুক্ত আছে। তার এই যে ধনস্থানে চন্দ্র রাহু গ্রহণ যোগ, এটি তোমাকে আর্থিক দিক থেকে সমস্যা দেবে, এবং চন্দ্র তোমার খারাপ আছে। এই মাত্র আমি বলছেন যে এই চন্দ্র থেকে বিচার করা হয় মানসিক শান্তি বা মানসিক অস্থিরতা। তুমি জীবনে কতটা মানসিক শান্তি বা মানসিক অস্থিরতা পাবে। আমি যে এই প্রশ্নের উত্তর কেবলমাত্র তোমাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে সমস্ত ভক্তগণকে আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি। তাহলে এই যে চন্দ্র যেহেতু রাহু যুক্ত হয়ে গেছে, আর তুমি কি বলছো যে তুমি তোমার সংসার নিয়ে, তোমার সন্তান নিয়ে ওরিড, তুমি খুব চিন্তিত। তার কারণ হচ্ছে এই জায়গাটা।
এবং এই যে চন্দ্র থেকে কি বিচার করা হয় সে কথা তো আমি আগেই বলেছি, যে সর্দি কাশি টনসিল ইত্যাদি। এবং তার সাথে যেটি দেখা যাচ্ছে তোমার এখানে মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকবার কারণে তোমার হাড়ের সমস্যা, হাঁটু, কোমর, ঘাড় ইত্যাদি জায়গাতে বিভিন্ন প্রকার সমস্যা বা বাত ইত্যাদি দেখা দেবে। সুতরাং তুমি সেজন্য অবশ্যভাবে পরে এসো আমার কাছে, আমি সে বিষয়ে তোমার সম্পূর্ণ বিচার করে কোন গ্রহ প্রতিকারের বিষয় বলে দেব। তবে এই বিষয়ে বলে দিচ্ছি, একটি ছোট্ট কথা বলে দেই, যাদের আপনাদের এই রকম চন্দ্র এরকম অবস্থাতে আছেন সেক্ষেত্রে আপনাদের পক্ষে পূর্ণিমা এবং অমাবস্যাতে যদি আপনারা ভাত না খেয়ে রুটি, লুচি, পরোটা এসব কোনো খাবার খান এবং যদি আপনারা সেই দিনগুলোতে নিরামিষ খান তাহলে এই সমস্ত দিক থেকে সুফল পাবেন। এবং যে মন্ত্র থাকছে তা হলো ওম শ্রী সোমায় নমঃ। আমাদের বৈদিক ট্র্যাডিশনে সমস্ত মন্ত্রগুলোকে এভাবে মিডিয়াতে বসে প্রকাশ করা যায় না, যেটুকু প্রকাশ করা যায় সেটুকু বললাম। ওম শ্রী সোমায় নমঃ এই মন্ত্রটা তুমি প্রতিদিন 108 বার জপ করবে এবং তার সাথে জপ করবেন আপনারা যাদের আপনাদের এরকম খারাপ অবস্থাতে চন্দ্র রয়েছে। আমি যেটা বলছিলাম যে আপনারা যারা লাইন পাচ্ছেন না তারা যদি মনে করেন যে শ্রী দেবদাসের সাথে যোগাযোগ করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টেলিফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও অনুষ্ঠানের শেষে কিন্তু যোগাযোগের হ্যালো নমস্কার। নমস্কার দেবদাস দেখি। নমস্কার। নমস্কার, আপনি কে বলছেন? আমি ডাল্লভ থেকে বাবলু ঘোষ বলছি। দাদা আপনার গলার স্বরটা কিন্তু ভারী সুন্দর, বলুন। আজ প্রথমে দেবদাসদাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দরভাবে আমাদের এই জ্যোতিষ বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরেন আর কি। খুব সহজে আমরা বুঝতে পারি, অনেক কঠিন বিষয়টাও খুব সহজে আমরা যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলে থাকি যে খুব সরলভাবে উপস্থাপন করেন। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার জন্ম 1961 সাল 14ই আগস্ট। 14ই আগস্ট 1961। সকাল 5:30। 5:30। জন্মস্থান কলকাতা। কলকাতা। হ্যাঁ, আপনার প্রশ্ন কি বিষয়? ওই অর্থনৈতিক। আচ্ছা, তাহলে তুমি বলো যে তোমার 14 আগস্ট 1961 সেদিন কি সোমবার ছিল এবং তোমার কি সিংহ রাশি এবং সিংহ লগ্ন? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। ধন্যবাদ ফোন করার জন্য। তাহলে এখানে যেটি তোমার গ্রহের অবস্থান রয়েছে, তোমার সিংহ রাশি এবং সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী অর্থাৎ 11 নম্বর নক্ষত্রে তোমার জন্ম এবং শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জন্ম এবং ক্ষত্রিয় বর্ণ ও নরগণ। এখানে যেটি তোমার গ্রহ অবস্থান আছে, তুমি এখানে তোমার অর্থনৈতিক বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো, সে সম্পর্কে অবশ্যভাবে উত্তর দেব। এখানে তোমার যেটি অবস্থান আছে সেটি হলো এই রকম। আমি যে এই প্রশ্নের উত্তর কেবলমাত্র তোমাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আমি সবাইকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমার এখানে যেটি লগ্ন সেটি হলো সিংহ, আর এখান থেকে 1 2 3 4 5 6 তুমি জানো যে তোমার এই ঘরে বৃহস্পতি আছে। আমি বহুবার বলেছি বৃহস্পতি এখানে প্রথম 5 ডিগ্রিতে নিচস্থ এবং বাকি 25 ডিগ্রিতেও দুর্বল। তাহলে বৃহস্পতি তোমার এখানে দুর্বল অবস্থাতে আছে আবার 6 নম্বর ঘরে। আমি ইতিপূর্বে বহুবার বলেছি যে 6 নম্বর ঘরে কোনো প্রকার গ্রহ থাকা শুভ নয়। আজ তা নিয়ে আরো কথা বলবো। এবং এখানে আছে বৃহস্পতি দুর্বল এবং এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 ঘর দূরে এখানে আছে কে? রবি এবং বুধ। তাহলে লগ্ন থেকে দ্বাদশে তোমার রবি বুধ আছে এবং এই বুধের দৃষ্টিতে বৃহস্পতি, বৃহস্পতির দৃষ্টিতে বুধ। ভক্তগণ, আমি আপনাদেরকে বহুবার বলেছি যে বুধ এবং বৃহস্পতি যদি কোনো জন্মকুণ্ডলিতে এক ঘরে থাকে অথবা এই রকম 7 ঘর দূরে থাকে তাহলে তাকে সৃষ্টি করে থাকে ধন নাশ যোগ। অর্থাৎ সে ধনীর ঘরে জন্মগ্রহণ করুক বা যত অর্থ আয় করুক, অর্থ সঞ্চয় তার জীবনে অত্যন্ত কঠিন বিষয়, বা তার প্রভূত অর্থ সঞ্চয় থাকলেও সে অর্থ কর্পূরের ন্যায় উদ্দায়ী।
যদি আমি কিছুটা কর্পূর একটি খোলা জায়গাতে রেখে দেই, আমি 2 ঘন্টা পরে এসে দেখবো সেটি উবে গেছে। সেই রকম হচ্ছে এর ধনভাগ্যের অবস্থা, এখানেই শেষ নয়। রবি এবং হচ্ছে বুধ, এখানে বুধাদিত্য যোগ আছে, তোমার মধ্যে বুদ্ধিমত্তা রয়েছে, ভালো বুদ্ধিমত্তা রয়েছে, কিন্তু রবি দ্বাদশে। এই রবি থেকে বিচার করা হয় একটি মানুষের জীবনের প্রতিষ্ঠা, কখন প্রতিষ্ঠা পাবে, কোন বয়সে প্রতিষ্ঠা পাবে, কি রকম প্রতিষ্ঠা পাবে, সেখানে সমস্যা রয়েছে। এবং হচ্ছে এই 3টি জন্মকুণ্ডলী অত্যন্ত একই ধরনের, যে 3টি জন্মকুণ্ডলীতে আমি চন্দ্র এবং রাহু গ্রহণ যোগ পেলাম। তুমি জানো যে তোমার হচ্ছে লগ্নে চন্দ্র রাহু গ্রহণ যোগ হয়েছে, তাই নিয়ে আর কিছু বলছি না। এই 3টি সমস্যা আছে। সব থেকে বড় সমস্যা বুধ এবং বৃহস্পতি ধন নাশ যোগ। সুতরাং তুমি সেজন্য আর দেরি না করে বুধ বৃহস্পতি ধননাশ যোগের তুমি প্রতিকার করবে। আর এর জন্য কিন্তু একটি পান্না বা একটি পোখরাজ পড়ে নিলেই কাজ হবে না, সেজন্য তোমাকে অবশ্যভাবে যোগাযোগ করতে হবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সাথে। আমাদের আলোচনার বিষয় ছিল যে তাহলে এই যে কি করে বিচার করব, তাহলে হচ্ছে যে না আমি বললাম যে কে কোন ঘরের মালিক। হ্যাঁ, এবার আমাদের প্রশ্ন হবে যে লগ্নটা আমরা তাহলে কি করে বুঝবো? চন্দ্র যেখানে থাকে সেটা রাশি আমরা বুঝলাম, সেটা হচ্ছে রাশি। এবং একথা আমি আগেও বললাম, যে আবার বলে দিচ্ছি, আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর নিরক্ষরেখার উপর আমরা যখন যে জন্মগ্রহণ করছি, পৃথিবীর নিরক্ষরেখার উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা একেবারে এক সরল রেখায় যে নক্ষত্রপুঞ্জটি এসে দাঁড়ায়, অর্থাৎ এই নক্ষত্রপুঞ্জগুলো স্থির আর আমাদের পৃথিবী ঘুরছে, ঘুরতে ঘুরতে যে নক্ষত্রপুঞ্জের উপর আমাদের নিরক্ষরেখাটি এসে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়ায়, তখন আমরা বলি সেটি তার লগ্ন। আচ্ছা, তাহলে এবার আমি কি বলবো? এবার আমি বলবো এই যে 6, 8, 12 সম্পর্কে, 6, 8, 12 সম্পর্কে যে কথাগুলো বলা হয়নি। তাহলে যার যেখানে লগ্ন আছে, আমি ধরে নিচ্ছি যে কারণ মীন লগ্ন, তাহলে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6 এই 6 নম্বর ঘরে গ্রহ থাকা শুভ নয়, 7, 8, 8 নম্বর ঘরে শুভ নয়, এবং 9, 10, 11, 12 এই 12 নম্বর ঘরে শুভ নয়। কিন্তু আমরা যখন বিজ্ঞান পড়েছি, আমরা কি দেখেছি? সবকিছুর একটি ব্যতিক্রম আছে, 2-1টা বিষয় ব্যতিক্রম ঘটে থাকে, সেরকম অ্যাস্ট্রোলজিতেও ঘটে থাকে। সেটা কি? এই 6 নম্বর ঘরে যদি রাহু থাকে, 8 নম্বর ঘরে যদি রাহু থাকে, বা 12 নম্বর ঘরে যদি রাহু থাকে, তাহলে মানুষের বিদেশ যাত্রা ঘটে থাকে বা বিজাতিয়ার সাথে বিবাহ ঘটে থাকে। অর্থাৎ সে তার আমাদের দেশের বিভিন্ন প্রান্তে তথা দেশের বাইরে বিদেশ ভ্রমণ হবে, এবং বিজাতিয়ার সাথে, সে যদি ব্রাহ্মণ হয় তাহলে ব্রাহ্মণ না হয়ে অন্য কোনো কারোর সাথে, বা যদি হিন্দু হয় হিন্দু না হয়ে তার সাথে অন্য কোনো ধর্মের ব্যক্তির সাথে তার বিবাহ ঘটে থাকে। এবং হচ্ছে কেতু কিন্তু এই 6 এবং 8 শুভ ফল দেবে না। 6 যদি থাকে কেতু, তাহলে সে পিছন থেকে শত্রুতার সম্মুখীন হবে। 8 নম্বর যদি থাকে, তাহলে সে চর্মরোগে অর্থাৎ সেতি বা এই ধরনের কোনো রোগ, বা হচ্ছে লেপ্রাসি এই ধরনের কোনো রোগে সে আক্রান্ত হবে। কিন্তু 12 নম্বর ঘরে যদি কেতু থাকে, তাহলে সেই ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি ঘটে থাকে বা তার স্পিরিচুয়াল উন্নতি ঘটে থাকে, যে কথাগুলো এর আগে আপনাদেরকে বলা হয়নি। এবার আমি আলোচনা শুরু করব ডিগ্রি মিনিট ধরে, এবং তার সাথে সাথে হস্তরেখা সম্পর্কে। ঠিক যেরকম একটি জন্মকুণ্ডলীর মধ্যে লগ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই রকম আমাদের এই হস্ত বিচারের ক্ষেত্রে এই থাম অতীব গুরুত্বপূর্ণ। আমি থাম সম্পর্কে আলোচনা শুরু করব, তার আগে আপনাদের যেরকম আমি এখানে কোনটা কার স্বক্ষেত্র বা ওন হাউস দেখিয়ে দিলাম, দেখিয়ে দেব এই হাতে কোনটি কার স্বক্ষেত্র বা নিজের মাউন্ট। আমাদের এই যে আঙ্গুলিটি বা এই যে তর্জনী, এর নিচে যে একটি পর্বত রয়েছে বা একটু উচ্চ স্থান রয়েছে, এটি হলো বৃহস্পতির মাউন্ট।
এরপরে এই যে মধ্যমা নিচে যে স্থানটি সেটি হলো স্যাটার্ন বা শনির মাউন্ট। ভক্তগণ আপনারা লিখে নেবেন, আমি সরল থেকে আস্তে আস্তে গভীরতম আলোচনায় প্রবেশ করব। এবং হচ্ছে এই যে অনামিকার নিচে যে মাউন্টটি এটি হলো রবির মাউন্ট, এবং এই যে কনিষ্ঠা এর নিচে যে মাউন্টটি সেটি হলো বুধের মাউন্ট। এইবার এই যে বৃদ্ধাঙ্গুলি এর নিচে যে বিরাট উচ্চ জায়গাটি এটি হলো শুক্রের মাউন্ট, এবং এই পাশে যে একটি মাউন্ট আছে এটি হলো চন্দ্রের মাউন্ট। তাহলে মঙ্গল কোথায় হারিয়ে গেল? আমরা তো মঙ্গলকে খুঁজেই পাচ্ছি না। মঙ্গলের মাউন্ট হলো এই বুধ এবং চন্দ্রের মধ্যবর্তী এই জায়গাটা হলো মঙ্গলে, এবং হচ্ছে এই নিচের এই ভেতরের যে এই যে ডিপ বা এই যে গর্ত যে জায়গাটি এটি হলো কেতুর স্থান, এবং এই যে ভাঁজ করলে এখানে যেটি ভাঁজ পড়ছে অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলির নিচের এই যে গভীর যে জায়গাটা এটি হলো রাহুর স্থান বা রাহুর ওন প্লেস। যেমন আমি দেখিয়ে দিলাম কোনটি কার নিজের জায়গা। এই রাহু এবং কেতু তো আমি এখানে হাতে দেখিয়ে দিলাম, কিন্তু আপনাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্ন জেগেছে, এখানে কিন্তু আমি দেখাইনি আজকে। তাহলে যখন বললাম যে এই দুটো ঘর পর্যন্ত তো শনি পেয়ে গেল, রাহু কেতু কোথায় যাবে? তখন সূর্য বা হচ্ছে রবি বলল যে বুধ তুমি সবার আগে বা সর্বপ্রথম এই দুটি ঘরের বায়না করেছো, তাই তোমাকে রাহুকে জায়গা দিতে হবে। তখন বুধ রাহুকে দুটি ঘরে জায়গা দিল, সেটি হলো মিথুন এবং কন্যা। কিন্তু ভক্তগণ মনে রাখতে হবে, মিথুনে বুধ অপেক্ষা রাহু শক্তিশালী এবং হচ্ছে কন্যাতে রাহু অপেক্ষা বুধ শক্তিশালী। এবং তাহলে যে কেতু তার ঘর হবে কোনটি? তখন বৃহস্পতি যেহেতু সমস্ত প্ল্যানেটের মধ্যে সবচেয়ে বড়, তখন রবি বলল যে বৃহস্পতি তুমি তোমার ঘরে কেতুকে জায়গা দাও, কারণ বাড়ির বড়দের সবসময় কিছু স্যাক্রিফাইস করতে হয়। তখন এই ধনু হলো কেতুর নিজের স্থান বা বৃহস্পতি ধনুতে কেতুকে জায়গা দিল। তাহলে আপনারা চিনে ফেললেন যে এই জন্মছকে কোনটি কার নিজের ঘর বা ওন হাউস, সাথে চিনে ফেললেন আমাদের হাতে কোনটি কার নিজের ঘর বা নিজের জায়গা। তাহলে সাথে সাথে এবার আপনাদের আঙ্গুলগুলো চিনতে হবে, এটি হলো শুক্রের আঙ্গুল, এটি হলো বৃহস্পতি, এটি শনি, এটি হলো রবি যেটা অনামিকা, এটি হলো বুধ। এবার এই থাম নিয়ে বহু কথা বলবার আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। শুধুমাত্র থাম নিয়ে অনেক মোটা মোটা পুস্তক রয়েছে বিভিন্ন লাইব্রেরিতে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন স্থানে, এবং রয়েছে ভারতের বাইরেও, যেখানে কিরো নিয়ে গিয়েছিলেন আমাদের দেশ থেকে বহু পুস্তক তার রিসার্চের জন্য। এই থাম থেকে কি বিচার করা হয়? একটি মানুষের বহু কিছু এই থাম থেকে বিচার করা হয়। আপনারা আপনাদের বৃদ্ধাঙ্গুলিটি দেখুন। আমাদের এই বৃদ্ধাঙ্গুলির দুটি পার্ট আছে, দুটি পার্ট। এই যে যেখানে ভাঁজ বা বেন্ড হচ্ছে, এই ওপরের পার্টটি যার যত বড় হবে তার মধ্যে ইচ্ছা শক্তি বা অ্যাম্বিশন তত উচ্চ হবে। একটি মানুষ চায় যে আমি সাফল্যের শিখর ছুঁয়ে ফেলবো, আর একটি মানুষ মনে করে এই বেশ ভালো আছি, এই যা পেয়েছি অনেক হয়েছে, আর আমার কিছু দরকার নেই, আমি ও কাজ পারবো না, আমি ওটা করতে পারবো না। এটি থেকে কিন্তু লোভ বিচার করা হয় না, হাই অ্যাম্বিশন। আমিও করতে পারবো, আমিও করে দেখাবো, আমিও করতে পারবো, আমি আমার জন্য, আমি সমাজের জন্য, আমি দেশের জন্য কিছু করব। আমি একজন ভালো প্লেয়ার হতে পারবো, আমি একজন ভালো শিল্পী হতে পারবো, আমি একজন ভালো ডাক্তার হতে পারবো, আমি একজন ভালো উকিল হতে পারবো, আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারবো। এই যে পারবো, আমি করব, এই যে হাই অ্যাম্বিশন, সেটা প্রদান করবে এই জায়গাটা কার কতটা দীর্ঘ আছে।
আর যদি এই জায়গাটা ছোট থাকে তাহলে আগেই বলবে ওটা আমি করতে পারবো না, ও কি আর আমার দ্বারা হবে, প্রথমেই হেরে যাওয়া। আর এই যে নিচের যে পার্টটি সেটি হলো যুক্তি, আমি কিভাবে করব। তাহলে যার এটি আছে 50 এবং এটি 50%, তার মধ্যে যেরকম হাই অ্যাম্বিশন থাকবে সেরকম যুক্তি থাকবে। অর্থাৎ সে যদি একটি 3তলা বাড়ির লেআউট তৈরি করে, 3তলা বাড়িটিকেই এই ভূপৃষ্ঠের উপর কিভাবে বাস্তবে রূপদান করবে তার মতো বুদ্ধিমত্তাও, তার উপযুক্ত বুদ্ধিমত্তা এবং বাস্তব জ্ঞান তার মধ্যে থাকবে। আর যদি এটি অত্যন্ত বড় হলো আর নিচের পার্টটি একেবারে ছোট হয়ে গেল, তাহলে মুখে খালি বড় বড় কথা, আমি এই করব ওই করব সেই করব, বাস্তবে সে কোনো কিছুকেই বাস্তবে রূপদান করতে পারবে না। আবার যদি এই নিচের পার্টটি হয়ে গেল অত্যন্ত বড় আর উপরের পার্টটি ছোট, তাহলে সে খুব বেশি বিচার বিবেচনাশীল হয়ে পড়বে এবং এই বিচার করতে করতে করব কি করব না, হবে কি হবে না করতে করতে তার জীবনের ভালো ভালো সুযোগগুলোই নষ্ট হয়ে যাবে। তার জীবনের ভালো ভালো সুযোগগুলো নষ্ট হয়ে যাবে, সে টাইমগুলো পাস হয়ে যাবে। তার কাছে হয়তো 2টো চাকরির অফার এলো, এটা করব কি এটা, এই বিচার করতে করতে জয়েন করার ডেট পার হয়ে যাবে। হয়তো 2টো ফর্ম এলো যে 2টো ফিল আপ করে এই তারিখের মধ্যে ভরতে হবে। সে কোন জবটা করবে এটি সে নির্ধারণ করতে পারবে না এবং সে টাইমটা পাস হয়ে যাবে। বাড়ি করবে, রড সিমেন্ট ইট বাঁচতে বাঁচতে বর্ষা নেমে যাবে, বাড়ি করা হবে না। এই ধরনের বিষয়গুলো দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে যে এই বৃদ্ধাঙ্গুল থেকে আর কি বিচার করা হয়। দেখুন কারো কারো বৃদ্ধাঙ্গুলটা একেবারে ঝুঁকে যাচ্ছে, এইভাবে আপনারা টেনে দেখুন। আবার কারোরটি একেবারে স্ট্রেট থাকছে। এটি থেকে বিচার করা হয় একটি মানুষ কতটা ব্যক্তিত্ব সম্পন্ন, সে কি যে কোনো চাপের মুখে তার বিচার বুদ্ধিকে ধরে রাখতে পারবে, নাকি সে কনফিউজড হয়ে যাবে এবং সঠিকভাবে তার মস্তিষ্ককে পরিচালনা করতে পারবে না। মানে কোনটা হলে কি বুঝবো আমরা? যদি এটি সঠিকভাবে দাঁড়িয়ে থাকে তাহলে জানতে হবে যে সে ব্যক্তি যে কোনো অবস্থায় সর্বদা নিজের বিচার বুদ্ধি দিয়ে কাজ করতে পছন্দ করে এবং সে নিজের বিচার এবং বুদ্ধির প্রতি আস্থাশীল। আর যদি এটি ঝুঁকে পড়ে তাহলে সে ব্যক্তি অত্যন্ত নম্র হয়ে থাকে, সাথে সাথে কিন্তু তার ব্যক্তিত্বটাও সে ধরে রাখতে পারে না। নম্রতা মানে যে ব্যক্তিত্ব ধরে রাখতে পারবে না তা নয়, কিন্তু এটি ঝুঁকে পড়লে যে কোনো চাপ বা টেনশনের মুখে সে নত স্বীকার করতে বাধ্য হয়, নিজের উপরে সে আস্থাটা রাখতে পারে না। এবার আপনারা লক্ষ্য করুন ভক্তগণ, যে কারো কারো এই বৃদ্ধাঙ্গুলির এই যে মাথাটি সরু হয়ে গিয়েছে, আবার কারোর গদার ন্যায় মোটা হয়ে গিয়েছে। আপনারা মিলিয়ে নিন আপনাদের সাথে। যাদের সরু হয়ে গিয়েছে তারা যে কোনো অবস্থায় কিন্তু বিচার বুদ্ধি দিয়ে কাজ করে, অর্থাৎ তারা মাথাকে পরিচালনা করে, মনকে নয়। মন এবং মস্তিষ্ক দুটি আলাদা বিষয়। যারা মন দিয়ে কোনো কিছুকে বিচার করে তারপরে কাজ করে, তারা আবেগের বশে কাজ করে এবং ইমোশনাল হয়ে তারা ভুল করে ফেলে। আর যারা মস্তিষ্ক দিয়ে কাজ করে তারা কিন্তু ইমোশনাল হয় না, তারা সঠিকভাবে কাজ করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গীতার সেই অধ্যায়ের কথা, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তুমি বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, মন দিয়ে নয়। বুদ্ধির দ্বারা তুমি মনকে স্থির করে তোমার কর্তব্য এবং অকর্তব্যকে তুমি বেছে নাও, যে তুমি ধনুক ধরবে কি ধরবে না। কারণ এই যে তুমি ধনুক ধরছো তা তুমি রাজ্য জয় করে রাজ্য ভোগ করবার জন্য ধনুক ধরছো না, তুমি ধনুক ধরছো দুঃশাসনের, দুর্নীতি এবং অধর্মকে দূর করবার জন্য, যে দুঃশাসন নারীর বস্ত্রহরণ করেছিল প্রকাশ্য রাজসভা। তুমি ভাই বা দাদুকে দেখো না, তুমি দেখো একজন অত্যাচারীকে যে অত্যাচার করেছে একজন নারীর ওপর। তাই বুদ্ধি দিয়ে যদি কারোর বিচার করতে হয় সেক্ষেত্রে এটি কিন্তু গদার ন্যায় হবে না, এটি আস্তে আস্তে উপর দিকে সরু হবে।
আর যাদের এটি গদার ন্যায় তারা খুব ক্রোধী হয়ে থাকে এবং ম্যাক্সিমাম জন্মকুণ্ডলিতে দেখা গিয়েছে যে যদি এই বৃদ্ধাঙ্গুলি গদার ন্যায় হয় তাহলে আমাদের এই জন্মকুণ্ডলিতে তাদের বৃহস্পতি রাহু বা মঙ্গল রাহু বা শনি মঙ্গল একসাথে আছে। তাই তারা তাদের পেশেন্স বা ধৈর্যকে ধরে রাখতে পারে না এবং তারা ক্রোধের বশবর্তী হয়। ফিরে আসবো আরো আলোচনায়। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ মা, কে বলছেন? আচ্ছা নমস্কার। আচ্ছা আমি আমার ভাইয়ের ব্যাপারে একটু জানতে চাই। হ্যাঁ কে বলছেন আপনি? আমি কল্পনা মুখার্জি বলছি বিজয়গড় থেকে। হ্যাঁ ভাইয়ের নাম? ভাইয়ের নাম সুশান্ত মুখার্জি। হ্যাঁ বলুন। ওনার ডেট অফ বার্থ হচ্ছে 15/3/1959। 15/3/1959। হ্যাঁ। সময়টা 12:10 দুপুর? সকাল দুপুর 12:10। হ্যাঁ। আচ্ছা এবার জন্মস্থান বলুন। জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর। এবার প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে ওর শরীর খুব খারাপ চলছে, হ্যাঁ ভীষণই শরীর অসুস্থ। আচ্ছা এইটা নেই শারীরিক অবস্থা আচ্ছা মা, আপনি বলুন যে 15 মার্চ 1959 সেদিন কি সানডে ছিল? হ্যাঁ সানডে। এবং হচ্ছে ওর কি বৃষ রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন? হ্যাঁ বৃষ রাশি। ঠিক আছে আপনি ঠিক আছে মা, সঙ্গে থাকুন। আচ্ছা। এখানে যেটি গ্রহ অবস্থান দেখা যাচ্ছে ওর বৃষ রাশি এবং হচ্ছে মিথুন লগ্ন এবং কৃত্তিকা অর্থাৎ হচ্ছে 3 নম্বর নক্ষত্রে ওর জন্ম এবং হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ ও দেবাড়িগণ। মা আপনি এখানে যেটি প্রশ্ন করেছেন সেটি হলো ওর শারীরিক অবস্থান সম্পর্কে। তাহলে এখানে যেটি অবস্থান আছে আমি সে সম্পর্কে বলছি। এই যে শরীর বিচার করা হয়ে থাকে লগ্ন থেকে, আমি একথা আপনাদের বহুবার বলেছি, যার যেখানে লগ্ন লেখা আছে সেই ঘরটি থেকে শরীর বিচার করব। তাহলে ওর লগ্ন হচ্ছে মিথুন। ভক্তগণ আমি এই প্রশ্নের উত্তর কেবলমাত্র কিন্তু ওনাকে দিচ্ছি না, তার সাথে সাথে আমি আপনাদের সকলকেই এই প্রশ্নের উত্তর দিচ্ছি। তাহলে মিথুন হচ্ছে ওর লগ্ন আর এই মিথুনের অধিপতি বুধ। এই মিথুনের ঘরে কোনো গ্রহ নেই, দেয়ার হ্যাভ নো প্ল্যানেট। কিন্তু এই গ্রহটি কোথায় আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘরে। আর এই ঘরে 15 ডিগ্রিতে বুধ নিচস্থ। তাহলে লগ্নপতি দুর্বল, এখানেই শেষ না। এখানে 4টি গ্রহ আছে। আমি বহুবার বলেছি একটি ঘরে 3টির বেশি গ্রহ শুভ নয়। কি কি গ্রহ আছেন? রবি আছে, বুধ আছে, শুক্র এবং হচ্ছে কেতু আছে। শুক্র খুব ভালো অবস্থায় আছে। রবি বুধ, বুধ এখানে দুর্বল, যে ওর লগ্নপতি অনার অফ দ্য অ্যাসেন্ডেন্ট বা যে গ্রহ ওকে সুস্বাস্থ্য প্রদান করবে বুধ। এবং আছে শুক্র এবং কেতু। আর কি হয়েছে এখান থেকে, তার মানে যে ঘরে কেতু থাকবে সেখান থেকে 1 2 3 4 5 6 7 এখানে আছে রাহু। রাহুর দৃষ্টি এসে রবির ওপর পড়ছে এবং বুধের ওপর পড়ছে। রবি এবং হচ্ছে রাহু এবং হচ্ছে রবি গ্রহণ যোগের সৃষ্টি হয়েছে। রবি আমাদের দিয়ে থাকে জীবনী শক্তি। আর বুধ এখানে দুর্বল, তার মধ্যে হচ্ছে 4টি গ্রহ একসাথে, আবার রাহুর দৃষ্টি। এই বুধ থেকে কি বিচার করা হয়ে থাকে? বুধ থেকে বিচার করা হয়ে থাকে আমাদের শরীরের নার্ভ সিস্টেম। সুতরাং হচ্ছে নার্ভের কোনো প্রবলেম দেখা দেওয়া স্বাভাবিক। এবং হচ্ছে রবি এখানে ক্লিষ্ট। এই রবি থেকে কি বিচার করা হয়ে থাকে? হাড় বা হচ্ছে বোন রিলেটেড কোনো প্রবলেম, চোখের কোনো প্রবলেম এবং হার্টের কোনো প্রবলেম। সুতরাং সেদিকে সমস্যা রয়েছে এবং আরো বেশ কিছু সমস্যা রয়েছে যেগুলো এখানে টিভি স্ক্রিনে বসে বলা ঠিক হবে না। সুতরাং আপনি সেজন্য অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্রামিস্টের সাহায্য নেবেন। এবং ভক্তগণ আপনারা দেখলেন আপনাদের যাদের লগ্নপতি খারাপ অবস্থাতে আছে আপনারাও আপনাদের গ্রহ প্রতিকার করবেন। কারণ আপনারা কি দেখলেন? আপনারা রিসার্চের মাধ্যমে দেখলেন যে হ্যাঁ, লগ্নপতি খারাপ অবস্থাতে থাকলে আমাদের শারীরিক সমস্যা ঘটে থাকে, বা লগ্নে কোনো খারাপ গ্রহ সন্নিবেশ থাকলে আমাদের শারীরিক সমস্যা ঘটে থাকে। সুতরাং সেজন্য আপনি অবশ্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্রামিস্টের সহায়তা নেবেন। আচ্ছা, তো আপনি যেটা বললেন যে সহায়তা নেবেন ওরা, তো যারা টেলিফোন নাম্বার যাচ্ছে তারা তো যোগাযোগ করবেন। এছাড়াও যদি মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চায় কোথায় কোথায় যোগাযোগ করবে? হ্যাঁ, সেটি আমি উত্তর দেব। তার আগে থাম সম্পর্কে একটি পয়েন্ট আমি বলে নেই। এই যে থাম, যারা আপনারা আমরা যারা বহু লোকই
টিপ ছাপ দিই, মানে টিপ ছাপ দেই, সেটি কিন্তু আমাদের অজ্ঞতার জন্য নয়। আমরা বহু সময় আমাদের একটা প্রিন্ট নেই যে দেখি এটা কেমন লাগে দেখতে, বা বহু লোক আপনারা টিপ ছাপও দেন। তো এই ছাপ দিলে, এই যে আমরা একটি টিপ ছাপ দেই, দেখবেন আপনারা যে কাগজের মধ্যে রিং রিং একটি সৃষ্টি হচ্ছে, রিং, বা আপনি যদি এই দিকেও দেখেন দেখবেন যে রিং, এই রিংটি যদি বড় থেকে আস্তে আস্তে ছোট হয়ে কোনো দাগের মধ্যে না লেগে, অর্থাৎ এখান থেকে এই রিংটি যদি ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ছোট হতে 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 একটি বিন্দুতে এসে যদি শেষ হয়, এবং সেখানে যদি কোনো কাটাকাটি না থাকে, একটি দাগের সাথে যদি আরেকটি দাগ না লেগে যায়, তাহলে কি জানবেন যে সে ব্যক্তি শিক্ষিত বা খুব বুদ্ধিমান হবে এবং এই সমাজে উচ্চ কোনো ধরনের জীবিকা নির্বাহ করবে বা করছে। আচ্ছা, আমরা নিশ্চয়ই আরো জানবো পরবর্তী সপ্তাহে, বলবো, কারণ আজকে আর সময় নেই। এবার আপনার ঠিকানাটা যদি একটু বলে দেন। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমরা তো জানো যে কলকাতাতে কতগুলো অফিস ছাড়াও আমি থাকি হুগলি জেলা শ্রীরামপুরে। আমার সেখানকার যেটি ঠিকানা সেটি হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। আমার যেটি বাস স্টপ সেটি হলো মাসির বাড়ি বাস স্টপ। এছাড়া তোমরা আমাকে পাবে উত্তর কলকাতার কাছে শ্যামবাজারে, সেখানকার আমার অফিসের নাম জুপিটার, 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, সেটি হলো ফরিয়া পুকুর বাস স্টপ, টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড। এছাড়া তোমরা আমাকে পাবে সল্টলেকে, সেখানকার আমার অফিসের নাম গুড লাক পয়েন্ট, এ ফর আপেল, ই ফর ইগল, AE 497 কোয়ালিটি বাস স্টপ। সেটি হলো কোয়ালিটি বাস স্টপে এসে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তায়, সল্টলেক সেক্টর 1। এবং তোমরা আমাকে পাবে বিরাটিতে, সেখানকার আমার অফিসের নাম ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। এই সমস্ত ঠিকানাতে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। এবং অবশ্যভাবে তোমরা আমার কাছে আসবার আগে টেলিফোনে নাম লিখিয়ে আসবে। সামনের দিন আলোচনা করব ডিগ্রি মিনিট নিয়ে, এবং আলোচনা করব রাজ্য কারক গ্রহ নিয়ে। একটি লগ্নের পক্ষে দুটি গ্রহ খুব ইম্পর্টেন্ট হয়, এক হচ্ছে লগ্নপতি এবং হচ্ছে রাজ্য কারক গ্রহ। তো আজকে কিন্তু আর সময় নেই শ্রীদেব দাস, আমরা আবার আসবো আগামী শনিবার দুপুর 12টায় আপনাদের সামনে এই অনুষ্ঠান সমস্যা এবং সমাধান নিয়ে। আজকের মতো সমস্যা এবং সমাধান এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।